ওকে, তো কালকের ক্লাসে আমরা যে পর্যন্ত শেষ করছিলাম, আমাদের একটা ম্যাথ কালকের ক্লাসে বাকি ছিল। ওইটা করে আমরা আজকে আরো কিছু থিওরি পড়ে আরো কিছু ম্যাথ করব। ওকে, তো কালকের ক্লাসে লাস্ট ম্যাথ ছিল আমাদের ভারকেন্দ্রের সরণ রিলেটেড। আচ্ছা আচ্ছা, তো দাঁড়াও এক মিনিট। আচ্ছা, তো কালকের ক্লাসে লাস্ট ম্যাথ যেটা ছিল ভারকেন্দ্রের সরণ রিলেটেড। আচ্ছা, এখন এই ভারকেন্দ্রের সরণটা কি আসলে, যেমন এই প্রশ্নটা আমি অনেক জায়গায় খুঁজছি আর কি, এটা পাই নাই, এই জন্য নিয়ে আসা হয়নি। যেমন একটা প্রশ্ন যদি করে, আচ্ছা ধরো আমি এটা এখানে লিখি যে একটি মিটার স্কেলকে একটি মিটার স্কেল, এখন এই সেম প্রশ্ন আমাদের বিভিন্ন ভাবে আসতে পারে। একটা মিটার স্কেল বলতে পারে, মিটার স্কেল বলতে কি যেটার দৈর্ঘ্য 1 মিটার আর কি, এটাকে বলা হয় মিটার স্কেল। তো এখন এখানে মিটার স্কেল বললে এখানে দৈর্ঘ্য 1 মিটার বা অন্য দৈর্ঘ্য বলে দিয়েও এই প্রশ্নটা করতে পারে, যেমন 10 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ড অথবা 50 মিটার দৈর্ঘ্যের একটা কাঠ, যে কোনো কিছুই এখানে বলতে পারে। এটা হচ্ছে আমরা যদি, আচ্ছা সেম প্রশ্ন আবারও বলতেছি, এখানে মিটার স্কেল দিয়ে বলতে পারে, অথবা এখানে বলতে পারে যে 10 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ড অথবা 50 মিটার দৈর্ঘ্যের একটি লাঠি, সেম প্রশ্ন। এখন এইখানে আমাদের মিটার স্কেল অথবা একটা দণ্ড বলো একটা লাঠি বলো, এইটার ভর দেয়া থাকবে। এখন মিটার স্কেলের একটা স্কেলের ভর আমরা ধরলাম যে সর্বোচ্চ 100 গ্রাম। এখন এটা দেয়া থাকবে আর কি প্রশ্নে। তাহলে আমরা এটাকে একটা দণ্ড বিবেচনা করব, যেটা এরকম আমাদের শোয়ানো অবস্থায় আছে। তো এখন এর যেহেতু কোনো ব্যাস বা ব্যাসার্ধ মেনশন করে দেয়া নাই, তাহলে আমরা এটার ব্যাস বা ব্যাসার্ধ বিবেচনা করব না, যে এটা একটা অনেক চিকন একটা সুতার মতো আর কি। আমরা এইরকম ধরে নেব এটাকে। তো একটা স্কেল তো তাই হয়, অনেক পাতলা হয় না একটা স্কেল। যেমন হুম। এর লাস্ট ম্যাথে এটা একটা ইট ছিল, বা এটা কি ছিল, একটা সিলিন্ডার ছিল, যেইটার কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে ব্যাসার্ধ বা ব্যাস আছে। তো শোয়ানো অবস্থায় তার ভরকেন্দ্র আমরা বিবেচনা করেছিলাম তার ব্যাসার্ধের সমান, এই দূরত্বে। কারণ এটা তো এই যে একটা একটা সিলিন্ডার বা একটা ইট যখন শোয়ানো অবস্থায় থাকবে, তখন এই জিনিসটাকে দেখতে আমাদের মনে হবে এমন। তাহলে এইটার কিন্তু আমাদের মাটি থেকে তার যে যে উচ্চতা, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে তার মাটি থেকে একটা উচ্চতা কিন্তু থাকবে সে শোয়ানো অবস্থায়। তখন কিন্তু তার আমরা ভারকেন্দ্র বিবেচনা করতে পারবো, যে মাটি থেকে তার যে টোটাল উচ্চতা, ওই উচ্চতার অর্ধেক দূরত্বে তার ভারকেন্দ্রটা এখানে আছে। অর্থাৎ তার মোট ব্যাস যদি ডি হয়, তাহলে তার ভারকেন্দ্র হবে তার অর্ধেক দূরত্বে, অর্থাৎ তার ব্যাসার্ধের সমান দূরত্বে তার ভারকেন্দ্রটা আছে। কিন্তু একটা পাতলা স্কেল যদি হয় বা একটা পাতলা লাঠি যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এই ডিস্টেন্সটা তো মেজার করতে পারবো না। তো আমরা এই জন্য এটাকে শোয়ানো অবস্থায় এটার ভারকেন্দ্র বিবেচনা করি না। অর্থাৎ এটার ভারকেন্দ্র আমরা এখানে ধরে নিই যে শুরুতে
তার ভার কেন্দ্র আমাদের মাটিতেই আছে, আমরা এটা ধরে নিই আর কি, যদি এইরকম কোনো ব্যাস বা ব্যাসার্ধ দেয়া না থাকে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। আর যদি ব্যাস অথবা ব্যাসার্ধ দেয়া থাকে কোনো একটা বস্তুর, তাহলে শোয়ানো অবস্থায় অবশ্যই তার ভারকেন্দ্র হবে তার ব্যাসার্ধের সমান উচ্চতায়। ওকে। তো এখন এই বস্তুটাকে আমি যদি দাঁড় করাই, এখন এই বস্তুটাকে আমি এখানে যদি দাঁড় করাই, আমরা এখানে মিটার স্কেলে ধরে নিই আপাতত। যদি একটা অন্য দৈর্ঘ্যের দণ্ড বলে তাহলে সেম জিনিসই হবে। তাহলে এখানে দাঁড় করানো অবস্থায় এইটার দৈর্ঘ্য কত? 1 মিটার। তো এখন দাঁড় করানো অবস্থায় তার ভারকেন্দ্র কোথায় আছে? একটু বলো। কালকের ম্যাথটার মতো সেম তো। এর উচ্চতা যদি 1 মিটার হয়, তাহলে দাঁড় করানো অবস্থায় তার তার ভারকেন্দ্র কোথায় আছে? এটা এর বুঝো না? H/2 মানে কি এর মধ্যে? হ্যাঁ, এটা মধ্যে হচ্ছে তার কিন্তু টোটাল উচ্চতা যদি 1 মিটার হয়, তাহলে তার ভারকেন্দ্র আছে এইখানে, অর্থাৎ 0.5 মিটার দূরত্বে। তার উচ্চতার হাফ ডিস্টেন্সে তার ভারকেন্দ্রটা আছে। তো শোয়ানো অবস্থায় এইখানে যেহেতু তার কোনো উল্লেখযোগ্য ব্যাস বা ব্যাসার্ধ নাই, তাহলে আমরা এখানে ধরে নিব যে তার শোয়ানো অবস্থায় ভারকেন্দ্র ভূমিতেই। এখন এটাকে দাঁড় করানো অবস্থায় তার ভারকেন্দ্র হবে কোথায়? তার উচ্চতার অর্ধেক দূরত্বে। তাহলে এখানে ভারকেন্দ্রের সরণ কত? 0.5 - 0 না, কারণ এখানে পূর্বে ছিল জিরোতে, এখন গেছে 0.5-এ। তাহলে তাহলে ভারকেন্দ্র কতটুকু সরে গেছে? 0.5 - 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তাহলে এখন কাজ কি হবে? mg h ড্যাশ এটা প্রশ্নে দেওয়াই থাকবে। আমরা একটা এখানে ধরে নিছি যে 100 গ্রাম, তাহলে এটা হচ্ছে 0.1 কেজি, 9.8 ইন্টু 0.5। এটা আশা করি বুঝছো। তাহলে একটা যে কোনো একটা বস্তুকে শোয়ানো অবস্থা থেকে দাঁড় করালে তার ভারকেন্দ্রের যে সরণ হবে, এইটা আশা করি এখন পারবো। আচ্ছা। আচ্ছা, দাঁড়াও, এই জিনিসটা একটু শেপ দিয়ে একটু দেখাই। এখানে কি শেপ নিয়ে আসা যাবে? আচ্ছা, একটু দাঁড়াও। তো এটা এখানে কাজ করতেছে না। হ্যাঁ, এই যে এখন হয়েছে, দাঁড়াও, এটাকে একটু ছোট করি। আচ্ছা, এটা তো এ, দেখতে আমাদের মনে হচ্ছে একটা ইট, না? এই যে এখন আশা করি বোঝা যাচ্ছে যে এটা দেখতে এটা কিসের মতো মনে হচ্ছে? একটা ইটের মতো। যেটা কালারটা চেঞ্জ করা যায়। যাই হোক,
এটা দেখতে আমাদের মনে হচ্ছে একটা ইট। এখন একটা ইট যদি এখানে আমাদের এই মাটিতে ইট যদি শোয়ানো অবস্থায় থাকে, আর ইটের এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এই যে এটা হচ্ছে ইটের দৈর্ঘ্য, আর এটা কি, এটা হচ্ছে ইটের প্রস্থ। আচ্ছা, আমরা এটাকে নাম দেই বি। এখন একটা ইট যখন শোয়ানো অবস্থায় থাকবে, তার দৈর্ঘ্য যদি এটা হয়, তার প্রস্থ যদি এটা হয়, তো শুরুতে এইটার ভারকেন্দ্র কোথায় আছে ইটের? এটা বলো। এই ইটের এই শোয়ানো অবস্থায় এটার ভারকেন্দ্র কোথায় আছে? সহজ তো এটা। এগুলা কি বুঝো বি। নাই এখনো? এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এটা এটা যে আমি যেগুলা পড়াবো শুধু যে সেইগুলোই আসবে তা না, এগুলো আরো অনেক বিভিন্ন ভাবে এগুলা আসতে পারে। তো মেইন এই কনসেপ্টটা ক্লিয়ার হইলে অন্য কোনো ম্যাথ আসলেও এগুলা পারবো। এটা বলো, এটার ভারকেন্দ্র শুরুতে কোথায় আছে? বি। বি তে কেন? বি হচ্ছে তার টোটাল প্রস্থ। তো ভারকেন্দ্র কি বি তে হবে এইখানে শুরুতে? না। আচ্ছা, এটা আমি কিভাবে এখানে দেখাবো। এইখানে খেয়াল করো, এটার ভারকেন্দ্র আছে আমাদের এই পয়েন্টটাতে, অর্থাৎ এই জায়গাতে, এই ভিতরে, এই পয়েন্টটাতে। এটা আচ্ছা, এটা তো আচ্ছা। এখন এটা কি বুঝছো যে এটার ভারকেন্দ্র কোথায় আছে? যে এই পয়েন্টটা দিয়ে ভিতরে, এবং এই পয়েন্টটার যে একটা জয়েন্ট হবে না, মানে ইটের একদম মাঝখানে আর কি। তো ইটের ইটের মাঝখানে যদি এর এর ভারকেন্দ্রটা থাকে, তাহলে এইটুক কত হবে? আচ্ছা দাঁড়াও, এটা আমি একটু একটু বুঝাই। ধরো যে এটা একটা, এখন ধরো এটা একটা ইট। এইটার এইটার ভারকেন্দ্র কোথায়? এইটার ভারকেন্দ্র হচ্ছে একদম এই মাঝখানে, মানে এই ভিতরে মাঝখানে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো এই পয়েন্টটা কোথায় আছে অ্যাকচুয়ালি? এই পয়েন্টটা তো আছে আমাদের মাটি থেকে এর প্রস্থের অর্ধেক দূরত্বে, অর্থাৎ এটার টোটাল প্রস্থ যদি বি হয়, তাহলে এই পয়েন্টটা কতটুকু ডিস্টেন্সে আছে? এটা হচ্ছে বি/2 ডিস্টেন্সে আছে। এটা বুঝো নাই? সহজ জিনিস তো। এখন এগুলো আসলে অনলাইনে তো ওইভাবে মানে বোঝানো যায় না, তুমি যদি নিজে একটু চিন্তা না করো। এগুলা সরাসরি হলে এগুলো আরো ভালোভাবে বোঝানো যাইতো আর কি। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এখন এই ইটটাকে আমরা যদি দাঁড় করাই, এখন এইখানে খেয়াল করো, এই ইটটাকে আমরা যদি দাঁড় করাই, এটা কিরকম দেখা যায়? এখন এই ইটটাকে দাঁড় করাইলে সামনে থেকে দেখা যাবে এমন। তো এখন এইটা হচ্ছে তার লেন্থ টোটাল,
দৈর্ঘ্য। এখন তাহলে দাঁড় করানো অবস্থায় তার ভরকেন্দ্র কোথায় আছে? L/2। হ্যাঁ, এখন এর ভরকেন্দ্র আছে L/2 তে। তাহলে এর ভরকেন্দ্রের সরণ আমরা কিভাবে মেজার করব? এর এখানে ভরকেন্দ্রের সরণ হবে L/2, অবশ্যই বড়, কারণ এল এল যেহেতু বড় তাই L/2 অবশ্যই বড়। তো এখন এখানে ভরকেন্দ্রের সরণ হবে L/2 মাইনাস, আগে ছিল B/2 তে, তাহলে ভরকেন্দ্রের সরণ হবে এটা। এই জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন এইখানে আমাদের একটা ম্যাথ আছে, এটা করো। এখানে বলছে 10টা ইট একটার পর আরেকটা রেখে মোট 0.5 মিটার উঁচু একটি স্তম্ভকে সাজাতে কৃতকাজ করতে হবে, কত কাজ করতে হবে নির্ণয় করো। দেওয়া আছে প্রতিটি ইটের উচ্চতা এত। আচ্ছা, তো এইখানে আছে আমাদের 10টা ইট। তো এইভাবে এই 10টা ইটকে আমরা যদি পর পর রাখি, একটা ইটের যে উচ্চতা, এটা দেওয়া 5 × এত মিটার, তাহলে এই 10টা ইটের যে উচ্চতা, 10টা ইটের যে উচ্চতা, এটা কত হবে? 10 × 5। তাহলে 5 10⁻⁻1 বা 5/10 বা 0.5 মিটার। তো এইটা প্রশ্নে এটা দিয়ে দিছে, বাট এটা না দেওয়া থাকলেও কোনো সমস্যা ছিল না, কারণ একটা ইটের উচ্চতা এখানে দিয়ে দেওয়া। এখানে 10টা ইটের উচ্চতা কত হবে? 0.5 মিটার। এখন ইটগুলোকে আসলে এইভাবে রাখা হয় নাই, কারণ আমাদের যেহেতু এখানে বলা একটা ইটের উচ্চতা 0.5 মিটার, তাহলে এখানে 10টা ইটের উচ্চতা যেহেতু বলে দিছে 0.05 মিটার, তাহলে এখানে ইটগুলোকে রাখা হয়েছে মেইনলি এই যে একটার উপর আর একটা এইভাবে। ওকে, এটা বুঝছো আশা করি। তো ইটগুলাকে যেহেতু এইভাবে একটার উপর আরেকটাকে রাখা হয়েছে, তো এখন একটা ইট তো, এই প্রশ্নটা খুবই ভালো মতো এটা বুঝো। একটা ইট তো আমাদের শুরুতে এই অবস্থায় তো ছিল, তারপর না আমরা তার উপর বাকি 9টা ইটে রাখছি। এটাই তো, মানে একটা ইট তো আমাদের শুরুতে মাটিতে অবশ্যই থাকতে হবে। আচ্ছা, তো যে ইটটা শুরুতে এখানে মাটির উপরে ছিল, এটা আমাদের প্রথম ইট। এই ইটের আহ যে হাইট, এটা কত? এটা আছে আমাদের প্রতিটা ইটের যে উচ্চতা, এটা বলে দেওয়া 5 10⁻² মিটার। ওকে, তো একটা ইট আমাদের মাটির উপরে আছে, এটা হচ্ছে আমাদের এই এই স্তম্ভটা নির্ণয় করার প্রথম ধাপ। তাহলে এখন এই ইটের ভারকেন্দ্র কোথায় আছে? এই ইটের 5 × 10⁻² হ্যাঁ, বাই টু। এইটার ভারকেন্দ্র এর আছে অর্ধেক নেই। এইটার হাফ ডিস্টেন্স। এইটার হাফ ডিস্টেন্সে আমাদের প্রথমে ভারকেন্দ্র আছে। আচ্ছা, এখন আমরা এর উপরে 10টা ইট আমরা পর পর রাখলাম। আচ্ছা, এখন তো এখানে এখানে 10টা আঁকা খুবই টাফ আর কি। আচ্ছা, ধরো আমি একবারে একটা টান দিই। তাহলে 3 4 5 6 7 8 9 10, এইখানে এটা ধরে নাও যে এখানে 10টা ইট আছে। তাহলে এই টোটাল স্তম্ভের এখন
যে উচ্চতা, এটা কত হয়েছে? এটা হয়েছে 0.5 মিটার। তো একটা ইট থেকে বাকি 9টা ইট বসানোর পরে যে স্তম্ভ বা দেয়ালটা সৃষ্টি হয়েছে, এখন এই স্তম্ভের ভারকেন্দ্র এখন কোথায় আছে? 0.5/2। হ্যাঁ। এখন H2 হচ্ছে এর টোটাল উচ্চতার অর্ধেক, অর্থাৎ 0.25। ওকে। তো এখন আমাদের কাজ কত হবে? mgh। আচ্ছা। তো এখন এম কত? একটার ভর হচ্ছে 1 কেজি। তাহলে এখানে 10টার ভরে কত হবে? 10 কেজি। 10 কেজি, 9.8। আর এইচ এখানে কি? এইচ হচ্ছে ভারকেন্দ্রের সরণ, তাহলে ভারকেন্দ্রের সরণ আগে এটা হচ্ছে 0.25 মাইনাস 2.5, 10 ইনভার্স 2। এই ম্যাথটা আশা করি এটা বুঝছো। এই 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 টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে 10, 9.8, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 22.05 এত জুল। ওকে। এই টপিক নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। এর পরবর্তীতে আরো অন্য কোনো ম্যাথ আসলে আমরা ওইটাও দেখবো এখন আস্তে আস্তে। আচ্ছা। তো আমরা ওই দিন কাজ সম্পর্কে আমরা পড়ছিলাম। তো এখন আমাদের কাজ সম্পর্কে আরো কিছু আমাদের পড়তে হবে। আচ্ছা, এখন এগুলো একটু লিখে নাও। এগুলোর ম্যাথ যদিও কম, বাট এগুলো আমাদের থিওরির জন্য ইম্পর্টেন্ট আর কি। কারণ এই যে কাজ থেকে আমাদের যেগুলো ম্যাথ আছে, ম্যাথ আর কি আসে, আমরা ওগুলো অলরেডি কালকের ক্লাসে সবগুলোই প্রায় সলভ করে ফেলছি। এরপরে আমাদের আরো অনেক ম্যাথ আসবে, মানে অন্য টপিকের ম্যাথ, বাট সেইখানে কাজ হয়তো রিলেটেড থাকবে আর কি। বাট একদম কাজ টপিক থেকে যেগুলো ম্যাথ আমরা ওগুলো কালকে অলরেডি করে ফেলছি। এবং এখন আমাদের আরো কিছু কাজ আছে। এইগুলা সৃজনশীলে বা প্রশ্নে খুবই কম আসে, বাট এগুলো মানে থিওরির জন্য একটু পড়ে রাখা লাগে আর কি, এইটাই। আচ্ছা, যেমন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো এই কাজটা কখন হয়? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল হচ্ছে এটা যদি আমাদের পৃথিবীর সারফেস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের পৃথিবী। তো এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এটা একটা বস্তু, এই বস্তুটাকে আমরা যদি এই উচ্চতায় নিয়ে যাই, অথবা অন্য কোনো ভাবে এটা এই উচ্চতা থেকে আবার নিচে পড়ে, তাহলে এই বস্তুটাকে আমরা যদি এই উচ্চতায় নিয়ে যাই অথবা এই উচ্চতা থেকে আবার নিচে নিয়ে আসি, তাহলে এই বস্তুটার উপরে আমাদের কোন বল ক্রিয়াশীল এখানে আছে? এই বস্তুর উপর সবসময় তো এমজি বল ক্রিয়াশীল। এই বলটাকে আমরা কি বলতেছি, মানে পৃথিবী এবং অন্য একটা বস্তুর মধ্যে যে বল কাজ করে এটাকে বলা হয়
অভিকর্ষ বল এবং মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে বলটা ক্রিয়াশীল আমরা সেটাকে বলি মহাকর্ষ বল। তাহলে এখন এখানে পৃথিবী এবং এই এই বস্তুর মধ্যে যে বলটা ক্রিয়াশীল এটা একটা অভিকর্ষ বল, এবং এই বস্তুটাকে আমরা যদি এই উচ্চতায় একবার উঠাই অথবা নামাই তাহলে এখানে অভিকর্ষ বল দ্বারা কাজ হয়। এখন অভিকর্ষ বলের দ্বারা একবার কাজ হবে, আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম যে কোনো বল দ্বারা কাজ বলতে বুঝে ধনাত্মক কাজ। তো এখন কোন ক্ষেত্রে এখানে অভিকর্ষ বল দ্বারা কাজ হবে, উঠানোর সময় না নামানোর সময়? নামানোর সময়। হ্যাঁ, এইখানে বল দ্বারা কাজ হবে নামানোর সময়, অর্থাৎ ওই কাজটা হচ্ছে আমাদের অভিকর্ষ বলের জন্য ধনাত্মক কাজ। আর এই বস্তুটাকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলার সময় যে কাজ, এটা হচ্ছে আমাদের বাহ্যিক কাজ, অর্থাৎ বাহ্যিক কোনো একটা এজেন্ট বা কোনো একটা ব্যক্তি এই কাজটা করবে। তাহলে এই কাজটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ, অথবা এটাকে বলা হয় অভিকর্ষ বলের জন্য ঋণাত্মক কাজ। এগুলো বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন যেগুলা বললাম এগুলা তুমি একটু নোট খাতায় একটু লিখে রাখবা, কারণ এতগুলা আহ, এখানে লিখে দেওয়া পসিবল না আর কি। আচ্ছা, আমি তারপর একটু লিখে দিচ্ছি যে এই বস্তুটিকে, আচ্ছা এটা আমাদের, এটা বলের জন্য নেগেটিভ কাজ, আর এটা নামানো হলে এটা হচ্ছে আমাদের বলের জন্য পজিটিভ কাজ। এগুলো তো সহজ জিনিস, আমরা এগুলো জানি। আচ্ছা, তো এখন এখানে আমাদের কাজের এই সূত্রটা অ্যাকচুয়ালি কি হবে? আচ্ছা, এই বস্তুর উপর এই ক্রিয়াশীল বল এটা কত? এই বস্তুর ভর যদি এম হয়, তাহলে এইখানে বস্তুর উপর ক্রিয়াশীল বল এফ সমান, আমরা এখানে এখানে কি লিখলাম, এম জি। আবার জি সমান, এটা মহাকর্ষ অভিকর্ষ থেকে এটা মনে রাখা উচিত, জি এম বাই আর স্কোয়ার। তাহলে এটা কি হবে, জি এম এম বাই আর স্কোয়ার, এটা হবে না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের বলের মান। এখন এখানে কাজের সূত্র কি? কাজ আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস, এফ এস এখানে কস থিটা। আচ্ছা, এই ডাব্লিউ কিন্তু ওজন, আর এই এটা হচ্ছে কাজ। ওকে, তো এখন এখানে খেয়াল করো, এই চ্যাপ্টারটা অনেক বোঝার জিনিস আছে। আচ্ছা, আমরা তো এটা তো আমরা থিওরিতে পড়লাম যে উঠানোর ক্ষেত্রে এখানে কাজ হয় নেগেটিভ। এখন এই এই কাজটা কিভাবে নেগেটিভ, এখানে খেয়াল করো, এফ হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। এস, এস এখানে কোনটা মূলত, মানে আমরা যে পরিমাণ উপরে তুলবো বা যে পরিমাণ নামাবো, অর্থাৎ এস এর মান। আচ্ছা, এই বলটা সবসময় তো নিচের দিকে ক্রিয়াশীল, কারণ অভিকর্ষ বল তো সবসময় নিচের দিকে ক্রিয়াশীল।
তো এখন এই বস্তুটাকে আমরা যদি তুলি, তখন সেই ক্ষেত্রে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? তুমি বলো। 0 ডিগ্রি। 0 ডিগ্রি কিভাবে? বল ক্রিয়াশীল নিচের দিকে, তুমি বস্তুটাকে নিয়ে যাচ্ছ উপরের দিকে, তো 0 ডিগ্রি হবে? না। এটা হবে 180 ডিগ্রি। ওকে, তো কজ 180 এর মান হচ্ছে -1, এই জন্য একটা এখানে মাইনাস আসবে। GMM R² ইন্টু এইচ। তো এইখানে আমাদের বাকি সবগুলো টার্ম তো পজিটিভ। ক্যাপিটাল জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম পৃথিবীর ভর, আর পৃথিবীর ব্যাসার্ধ, এম হচ্ছে বস্তুর ভর, এগুলো তো কখনো নেগেটিভ হওয়া সম্ভব না। আর একটা এইচ হচ্ছে উচ্চতা, তুমি কি পরিমাণ তুলতেছো বা কি পরিমাণ নামাইতেছো, এটা তো সবসময় একটা পজিটিভ মান। তো এখন এগুলো যেহেতু সবকিছু পজিটিভ, তাহলে এখানে এদের সামনে মাইনাস সাইন আছে বলতে এই পুরো টার্মটা এখানে কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা যেটা থিওরিতে পড়লাম যে একটা বস্তুকে উপরে তুললে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হয়, অর্থাৎ এখানে আমাদের ওই বলের জন্য কাজটা হচ্ছে নেগেটিভ। তাহলে এখানে সূত্রের মাধ্যমে দেখা যায় যে কাজ এইখানে নেগেটিভ আসে। এখন নামানোর ক্ষেত্রে এফ, এস বলতে এইচ, আর উম, এই নামানোর ক্ষেত্রে বলও এখানে নিচের দিকে ক্রিয়াশীল, আর এই বস্তুটা নামতেছে নিচের দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে? এটা হবে 0 ডিগ্রি, তাহলে এটা হবে কস 0 ডিগ্রি মান 1। তাহলে এখানে বলের মান এটা আসে পজিটিভ, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এখানে একটা প্রশ্ন আসে। এখন দেখো, একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে এই টার্মটা দ্বারা কি বোঝায়? একটা নির্দিষ্ট বস্তু বলতে এটা বোঝায় যে এখানে স্মল এম, অর্থাৎ বস্তুর ভর হচ্ছে ফিক্সড। আর আমাদের এখানে বলের সূত্রে বা কাজের সূত্রে যে অন্যান্য টার্মগুলো আছে, ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল আর, অর্থাৎ এগুলো পৃথিবীর ভর, ব্যাসার্ধ এবং মহাকর্ষীয় ধ্রুবক, এগুলো তো সবসময় একটা ধ্রুবক সংখ্যাই, এগুলো তো চেঞ্জ হবে না। তাহলে যদি স্মল এমও যদি এখানে ধ্রুবক হয়ে যায়, তাহলে ডাব্লিউ কার সমানুপাতিক হবে? কাজ। সবগুলো যদি এখানে ধ্রুবক হয়ে যায়, তাহলে কাজ আমাদের সমানুপাতিক হবে এইচ এর। এটা তো সূত্র দেখেই তো বোঝা যাচ্ছে যে এখানে কাজ সমানুপাতিক হবে এইচ এর। তাহলে কাজ সরণের সমানুপাতিক, অর্থাৎ একটা বস্তুকে তুমি যত উচ্চতায় তুলবা, কাজ তত বেশি হবে। এটা বুঝছো? যেমন এটা এমসিকিউ তে প্রশ্ন আসবে যে একটা নির্দিষ্ট বস্তুকে বা একটা বস্তুর ভর ঠিক রেখে তার উচ্চতা যদি 3 গুণ করা হয়, তাহলে কাজ কত গুণ হবে? এটা এইখান থেকে বলে দেওয়া যায়, যেহেতু কাজ এবং সরণ সমানুপাতিক, তাহলে যদি উচ্চতা 3 গুণ হয়, তাহলে কাজও 3 গুণই হবে। বুঝছো? হ্যাঁ। ওকে।
এখন আমাদের স্প্রিং এর ক্ষেত্রে এটা এইটা একটা স্প্রিং আমাদের শুরুতে আছে। এখন এটার এই প্রান্তে আমরা একটা ভর যুক্ত করছি, যেটার ভর হচ্ছে কেজি। ওকে, এখন এই যে সেকেন্ড স্টেপে এই স্প্রিংটাকে আমরা একটু সম্প্রসারিত করছি। ওকে, তো এখন এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, অর্থাৎ এক্স পরিমাণ এইখানে সম্প্রসারণ করছি। এখন এটা এক্স পরিমাণ সম্প্রসারণ হইতে পারে অথবা এক্স পরিমাণ সংকোচন হইতে পারে, দুই ক্ষেত্রেই সেম সূত্র আসবে। তাহলে এখানে এক্স হচ্ছে আমাদের প্রসারণ, অথবা এক্স এখানে সংকোচন হইতে পারে, কিন্তু এই দুই ক্ষেত্রেই সূত্র সেম আসবে। আচ্ছা, তো এখন এই সূত্রের প্রমাণ আছে, এটা ইন্টিগ্রেশনের মাধ্যমে দেখানো যায়। আমরা যদিও ইন্টিগ্রেশন শিখছি, ওইটা দেখালে দেখানো যায়, বাট ওইটা দেখানোর টাইম ওয়েস্ট আর কি, কারণ এই যে আমাদের প্রমাণগুলা জীবনে কোথাও আসবে না। তাহলে এক্স পরিমাণ সংকোচন অথবা এক্স পরিমাণ এই যে এখানে প্রসারণের কৃত কাজ, তাহলে এখানে প্রসারণ অথবা সংকোচনে কাজ হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখানে এক্স কি, সরি, কে কি, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। এবং আমরা এটা কই থেকে এটা পাবো, এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, আমরা এটা পড়ছিলাম চ্যাপ্টার 8-এ। তো এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, অথবা আমরা যখন ম্যাথ করব তখন এখানে শুধুমাত্র প্লাস কে এক্স এখানে ব্যবহার করব। এটা হচ্ছে ম্যাথ করার